কালকি 2898 এডি আমি এটা বলবো না যে হলিউডকে আমাদের উত্তর ইন্ডিয়ান সিনেমা, না, এটা একটা স্টেটমেন্ট। কালকি 2898 এডি একটা স্টেটমেন্ট যে এটাই ইন্ডিয়ান সিনেমা এবং ইন্ডিয়ান সিনেমা এরকমই হবে, ঠিক আছে? হে গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কালকি 2898 এডি এই সিনেমাটাকে নিয়ে। তো প্রথমেই আমি নাক মলছি, কান মলছি যে আগের বছর ঠিক এরকম সময়তেই যখন কালকি 2898 এডির একটা ফার্স্ট লুক এসেছিলো এবং তারা সেটাকে কমিক কনে গিয়ে রিভিল করছিল, তখন খুবই এটাকে নিয়ে ট্রলস ইত্যাদি হয়েছিল, সবাই খুবই হাসাহাসি করেছিল, আমিও করেছিলাম। এবং কমিক কন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত দেশের পপ এনথুসিয়াস্টরা সেখানে উপস্থিত থাকেন এবং সবাই এটা খবর রাখে যারা এইসব নিয়ে কালচার করে আর কি। তো সেখানে গিয়ে এটা মনেই হচ্ছিল যে এই সিনেমাটা নাকি আমাদের নাক কাটিয়ে দেবে যদি এরকম একটা জিনিস ওরা প্রেজেন্ট করে থাকে ওখানে। কিন্তু এই সিনেমাটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, প্রথমত তো হলিউডের সাথে কোনো তুলনাই চলে না, কারণ যেরকম কিছু এখানে ডেলিভার করা হয়েছে আমার মনে হয় যে এটা ইন্ডিয়ান সিনেমাকে একটা আলাদা পিকে নিয়ে যাবে। কারণ কি, সিনেমার নিজের কিছু খামতি আছে, সেটা সব সিনেমাতেই থাকে, কোনো সিনেমা পারফেক্ট হতে পারে না, ঠিক আছে? এবং কোনো অডিয়েন্সের সমস্ত অডিয়েন্সে 100% অডিয়েন্সদের কোনো সিনেমায় ভালো লাগবে না, এটা অসম্ভব হওয়া। কিন্তু এখানে যেরকম কিছু আমরা দেখেছি সেটা আমি অন্তত যতই হলিউডে যাই কিছু দেখিনি না কেন, এরকম জিনিস কিন্তু দেখিনি। যেরকম ভিজুয়ালস এবং যেরকম চিন্তাভাবনার এখানে প্রয়োগ করা হয়েছে সেসব কিন্তু দেখিনি। প্রথমে চলে আসে পজিটিভ পয়েন্টগুলো। তো প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে মিস্টার বচ্চন। তো আমার মিস্টার বচ্চনকে প্রথম থেকেই, ছোটোবেলা থেকেই, আমি যখন ছোটো থেকে বড় হই তখন তিনি অন্যরকম সিনেমা করতে শুরু করেছেন, কিন্তু যখন তার মাস অ্যাকশন সিনেমা যেগুলো অ্যাংরি ইয়াংম্যানটাকে যেটা ক্যারি করছিল সেরকম সিনেমা যখন দেখেছি, পার্সোনাটা অ্যাংরি ইয়াংম্যান পার্সোনা নিয়ে যে সকল সিনেমা তিনি করেছিলেন, সেই সকল সিনেমা যখন দেখেছি তখন না মনে হয়েছিল যে এই মানুষটা তার ফ্যান্সদেরকে ঠকিয়েছে। তাকে যারা ভালোবেসেছে তাকে তো তার সেই অ্যাংরি ইয়াংম্যান ইমেজটার জন্যই ভালোবেসেছে। তো সেই যে ব্যাপারটা আমার মনে হয় যে কেন ইনি করছেন না, যদি একটা মিডল অফ দ্য রোড সিনেমা করেন তাহলে একটা অ্যাকশন সিনেমা তার করা উচিত। হ্যাঁ, ফিজিক্যালি এখন চ্যালেঞ্জেস আসবে, কিন্তু তৎসত্ত্বেও এখন দাঁড়িয়ে টেকনোলজিস যেরকম এসছে করা তো উচিত, তাই না? এটা আমার বারবার মনে হয়েছে, কারণ তার কাছে সেই প্রেজেন্সটা আছে। সেই ভদ্রলোককে বলা যায় যে ফাদার অফ ইন্ডিয়ান মশালা সিনেমা বা মাস সিনেমা, ঠিক আছে? যেভাবে তিনি একটা জেনারেশনাল সুপারস্টার হচ্ছেন মিস্টার বচ্চন, তো তিনি এই সিনেমাতে এই টাইপের সিনেমা থেকে যেখানে লার্জার দ্যান লাইফ হিসেবে তাকে লার্জার দ্যান লাইফ চরিত্র থাকবে তার, সেরকম সিনেমা থেকে অনেকদিন মিসিং ছিলেন, ঠিক আছে? ব্রহ্মাস্ত্রতে যে চরিত্র ছিল সেটা অতখানিও আমার পাওয়ারফুল মনে হয়নি, কিন্তু এখানে তাকে যে চরিত্র দেওয়া আছে, অশ্বত্থামার যে চরিত্রটা, এবং তাকে যেভাবে প্রেজেন্ট করেছে এবং তিনি যেভাবে ডেলিভার করেছেন, এটা বলতে হয় যে বাপই থাকে সবসময়। কি চূড়ান্ত প্রেজেন্স, স্ক্রিনের মধ্যে যখন উনি আসছেন না, সিনটা পিচিংটা কতটা উপরে চলে যাচ্ছে। বেসিক্যালি এই সিনেমাটা ইভলভই করছে অশ্বত্থামাকে ঘিরে, ক্যারেক্টার আর্ট কমপ্লিটই হচ্ছে অশ্বত্থামার। একটা জায়গাতেও দেখে অন্য যে ক্যারেক্টারদের সিনেমা মনে হয়নি, ঠিক আছে? এরপর যে পজিটিভ পয়েন্ট সেটা প্রথমে হচ্ছে যে এখানে নাগ অশ্বিনের ভিশন, এই লোকটা কি চূড়ান্ত লেভেলে ভেবেছে যে এখান থেকে এটা করবো, ওখান থেকে ওইটা করবো, এই যে ভাবনাটা, এটার জন্য কিন্তু তাকে সাধুবাদ দিতেই হয়। চিন্তাভাবনা তো আগে না, আমি একটা বিল্ডিং বানাবো, আমি ভাবছি, ঠিক আছে, 14 তলা অট্টালিকা বানাবো, কীরকম কী হবে সেটা বানাবো, কিন্তু ইভেনচুয়ালি যদি আমার ভালোভাবে ভাবনাটাই না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু কনস্ট্রাক্টিংটা ঠিক করে হবে না। প্রথমে প্ল্যান, ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে হচ্ছে আগে প্ল্যানটা রেডি করে তারপর একটা ফাউন্ডেশন বানাতে হয়। তো এখানে সেটা হচ্ছে প্ল্যানটা এত নৈপুণ্যতার সাথে এরা ভেবেছে, সেটা কিন্তু খুব ভালো। এবং আমার পার্সোনালি একটা জিনিস খুব ভালো লেগেছে যে ভিএফএক্সের কাজ কীরকম একটা সবথেকে এটা স্মার্ট মুভ, সেটা হচ্ছে যে যেখানে বেশি ভিএফএক্সের রিকোয়ারমেন্ট আছে সেইগুলোকে না ভিএফএক্সের কস্ট কাটিংয়ের জন্য রাতের মধ্যে সেট করেছে, ঠিক আছে? সেই যে জিনিসটা ইটসেলফ একটা বড় বার্ডেনকে কিন্তু নামিয়ে দেয়, এবং সেটাকে আর্টিস্টিক্যালি যেভাবে প্রেজেন্ট করা সেটা বেশ ভালো এবং আমার বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে
যেটা আমার আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে যে বচ্চন ছাড়াও বাকি যে কাস্ট তাদের পারফরমেন্স, স্পেশালি আমার একটা জিনিস মনে হয়েছে যে শাশ্বতর যে চরিত্রটা তাকে যেরকমভাবে দেখিয়েছে সেটা লোকটা যে ভিলেন সেরকম না, মানে একদম যে মারধার করছে, হ্যাঁ খুব নৃশংস সেরকম না, কিন্তু ওর মাথাটা এত নৃশংস সেটা কিন্তু বারবার ডায়লগস দিয়ে বুঝিয়েছে এবং সেরকম তাকে চরিত্রও দিয়েছে এবং সেটাকে সে কিন্তু খুব ভালোভাবে ডেলিভার করেছে। এবং আমার যেটা মনে হয়েছে যে তার ক্যারেক্টার যেভাবে শেষ হয় সেটা হয়তো আমরা ওভাবে অডিয়েন্স হয়তো ওভাবে দেখতে চাইবে না, তবে যেটা হয়েছে ভালোই হয়েছে, তিনি খুব ভালো অভিনয় করেছেন। দীপিকা পাড়ুকোনের এই সিনেমা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে করার কিছু ছিল না, মানে তার চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু তার যে ব্যক্তিগতভাবে পারফরমেন্স খুব ভালোভাবে দেখেছি সেটা আমি বলতে পারছি না। এবং অন্যদিকে প্রভাস, এবার হচ্ছে সিনেমাটা আসলে কার, আমাদেরকে বলা হয়েছে এটা একটা প্রভাসের সিনেমা, কিন্তু সেটা কিন্তু নয়। এখানে সিনেমাটা প্রভাসের মানে প্রভাস আছেন, কিন্তু যে প্রভাসেরই যে সিনেমা সেটা কিন্তু নয়। এবং এখানে প্রভাস যেরকম অভিনয় করেছেন সেটা আমার বেশ ভালো লেগেছে এবং কিছু কিছু পোর্শনে কমেডিটা অতখানি ওয়ার্ক না করলেও কিছু কিছু জায়গায় কিন্তু সলিডভাবে ওয়ার্ক করেছে, মানে কিছু কিছু জায়গায় তিনি লাইন্স বলে যেখানে কমেডি করার চেষ্টা করেছেন সেগুলো কিন্তু অতখানি ল্যান্ড করেনি এবং যেহেতু হিন্দিতে শুনছিলাম সেই জন্য ভালোও লাগেনি। যদি তেলেগু মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু কিছু কিছু জায়গায় তাহলে এক্সপ্রেশন দিয়ে এমন এমন সিচুয়েশনাল কমেডি রেখেছে না, সেগুলো কিন্তু খুব ভালো এবং একটা মানে হাসির উদ্বেগ কিন্তু ঘটাচ্ছে। তো এখানে আরেকটা যেটা আমার ভালো লেগেছে যে ছোট্ট ছোট্ট কিছু চরিত্র আছে, ঠিক আছে, যেগুলো যাদের হয়তো কোনো আর্কও কমপ্লিট হয় না, আর চরিত্রগুলো লেখাও হয়তো সেরকম মানে মন দিয়ে হয়নি, কিন্তু সেইগুলো ইম্প্যাক্ট কিন্তু স্ক্রিন প্লেতে খুব ভালো, মানে এই সিনেমাটা যখন দেখা হচ্ছে তার ইম্প্যাক্টটা কিন্তু খুব ভালো হয়েছে। এরপর আসছি কিছু কিছু নেগেটিভ পয়েন্টে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে দিশা পাটানি, মানে তার অভিনয় এবং তাকে যে কেনই এনেছে সেটা বোঝা গেল না প্রথমত, এবং তাকে যেরকম মেকআপটা এবং লুকটা যেরকম আছে সেটা খুবই জঘন্য, মানে একবারের জন্য সেটা দেখে মানে ভক্তি জাগেনি ভাই। এবং আমি বুঝতে পারলাম না যে তার কাজটা কী ছিল আসলে। দিশা পাটানি এলেন এবং গেলেন, হ্যাঁ এখানে গান আমার ঠিক ভাল লাগেনি, গানগুলো ঠিক মানে মন ছুঁয়ে যেতে পারেনি কোনোভাবেই। অন্যদিকে আমার একটা জিনিস যেটা খারাপ লেগেছে যে এখানে অযথা অনেক ক্যামিওস ঢোকানো হয়েছে, হ্যাঁ অ্যাজ আ ফ্যান দেখে ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছিল আচ্ছা এগুলো কি এটা কি করার কোনো কারণ ছিল। তো এখানে রাজামৌলি, তারপর রাম গোপাল বর্মা, দুলকার সালমান, বিজয় দেবরকোন্ডা, এদের সবাই কাছে ক্যামিওগুলো আছে, এগুলো দেখে মানে কিছু কিছু জনের কিন্তু ইম্প্যাক্টফুল, কিন্তু কিছু কিছু জনের মনে হচ্ছে এখানে এটা নাও থাকতে পারতে, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি অ্যাজ আ ফ্যান দেখা যায় তাহলে ক্যামিওগুলো আবার এনজয়েবেলও। তো রাজামৌলি যখন আসছে তার সে একটা সেলফ রেফারেন্সিয়াল যোগ মারছে, তো এবং প্রভাসের সাথে আর কি, এটা কিন্তু মানে তুখর হাসি পেয়ে গিয়েছিলো। তো সব মিলিয়ে কালকি 2898 AD, আমি এটা বলবো না যে হলিউডকে আমাদের উত্তর ইন্ডিয়ান সিনেমার, না এটা একটা স্টেটমেন্ট। কালকি 2898 AD একটা স্টেটমেন্ট যে এটাই ইন্ডিয়ান সিনেমা এবং ইন্ডিয়ান সিনেমা এরকমই হবে। এটা অনেকখানি পার্শিয়ালি একটা মহাভারতের সিকুয়েল এবং এখানে বেশ কিছু মহাভারতের সিনসও আছে, মহাভারতের যে উপলব্ধি করানোর সিনসগুলো সেগুলোও আছে, এবং সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট এন্টারটেনিং সিনেমা। লাস্ট 30 মিনিট মানে টোটাল সিনেম্যাটিক জেম, মানে যেরকম সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পেয়েছি এবং লাস্ট যে ক্লাইম্যাক্সটাকে সেগুলোকে বিভিন্ন পার্টে ব্রেক করা হয়েছে, 3 পার্ট ব্রেকিং ক্লাইম্যাক্স করা হয়েছে, ঠিক আছে। তো কখনও দুষ্টের দমন শিষ্টের পালন হচ্ছে, কখনও শিষ্টের দমন দুষ্টের পালন হচ্ছে, তো এরকম একটা ব্যাপার এখানে রাখা হয়েছে এবং লাস্টে তো আলটিমেট যেটা হবে সেটা আমি আর বলছি না। তো সব মিলিয়ে কালকি 2898 AD প্লিজ 3Dতে গিয়ে দেখো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করে জানাও যে যারা দেখেছো তাদের সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।